আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য শ্রম সংস্কার অপরিহার্য প্রধান উপদেষ্টা। ৭০টি পূজা মণ্ডপে তারেক রহমানের পক্ষ থেকে উপহার প্রদান। বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো সোহেল তাজকে। জয়ের সম্পদ জব্দে দুদকের উদ্যোগ। এসএসসির ফল প্রকাশ অক্টোবরের মাঝামাঝি। সংস্কারটা ঠিক কোন জায়গায় কিভাবে হবে পরিষ্কার নয় আনু মোহাম্মদ। খাগড়াছড়িতে কাল সকাল সন্ধ্যা সড়ক অবরোধের ঘোষণা। বাংলাদেশিদের ভিসা নিয়ে সুখবর দিল আলবেনিয়া। মসজিদের টাকা আত্মসাৎ করে লন্ডনে পালালেন আওয়ামী লীগ নেতা। দেশে সাইবার অপরাধ বেড়েছে প্রায় 12% জরিপ। ওষুধের উপর ট্রাম্পের 100% শুল্ক আরোপে বিরাট ক্ষতির আশঙ্কায় ভারত। তাইওয়ানের সুপার টাইফুন রাগাসার তাণ্ডবে মৃত্যু বেড়ে 15 নিখোঁজ 7। এবং নেতানিয়াহুর ভাষণের সময় জাতিসংঘ অধিবেশন ত্যাগ করলেন বহু দেশের প্রতিনিধি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বৃহৎ পরিসরে বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য শ্রম সংস্কার অপরিহার্য। তিনি ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের আগে আন্তর্জাতিক শ্রম সংস্কার কনভেনশনের সাথে সামঞ্জস্য রেখে গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের শ্রম অধিকার ও সংস্কার নিয়ে নৈশভোজের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। বাংলাদেশে হোটেল নৈশভোজে শ্রম আইন, শ্রমিকের অধিকার ও চলমান সংস্কার কার্যক্রম নিয়ে খোলামেলা আলোচনা করেন কূটনীতিক, জাতিসংঘ কর্মকর্তা সহ বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৭০টি মণ্ডপে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক উপহার প্রদান করা হয়েছে। শুক্রবার উপজেলার নকিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে পূজা উদযাপন পরিষদ ও নেতৃবৃন্দের হাতে এই আর্থিক উপহার তুলে দেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা ৪ আসনে দলটির মনোনয়ন প্রত্যাশী ডক্টর মনিরুজ্জামান মনির। যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে। শুক্রবার তাজউদ্দিন আহমেদের কন্যা ও সোহেল তাজের বোন মাহজা বিন আহমদ মিমি সংবাদ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোহেল তাজের বিদেশ যাত্রা বাধা দেওয়া হয়েছে। কবে এ ঘটনা ঘটেছে জানতে চাইলে মাহজা বিন মিমি বলেন, সম্ভবত বুধবার ঘটেছে। তবে কেন তাকে আটকে দেওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি, কেবল বলেছেন সেটাই তাদের জিজ্ঞাসা করুন। অন্যদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এএসএস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ভ্রমণ রোধ থাকায় সোহেল তাজ দেশ ত্যাগ করতে পারেননি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও আইসিটি বিষয়ক সাবেক উপদেষ্টা সজীব অজেদ জয়ের নামে যুক্তরাষ্ট্রে পাওয়া স্থাবর ও অস্থাবর সম্পত্তি জব্দের উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন। এ লক্ষ্যে দেশটিতে পাঠানো হচ্ছে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট। দুদকের ঊর্ধ্বতন সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের আবেদনের পর গত ৯ সেপ্টেম্বর আদালত যুক্তরাষ্ট্রে জয়ের বিভিন্ন সম্পদ, বাড়ি, গাড়ি এবং ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেন। সেই নির্দেশনা কার্যকর করতেই MLAR পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম। চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমান পরীক্ষার ফলাফল আগামী মাসের মাঝামাঝি সময় প্রকাশ হতে পারে। শুক্রবার বিকেলে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক SM কামাল উদ্দিন হায়দার এ তথ্য জানান। তিনি বলেন, পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী লিখিত পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যে ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী আগামী 19 অক্টোবরের মধ্যে ফল প্রকাশ করতে হবে। আশা করছি আগামী মাসের মাঝামাঝি SSC পরীক্ষার ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।
অর্থনীতিবিদ সাবেক অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পরে সংস্কার প্রসঙ্গে এত বেশি কথা হয়েছে যা বিগত ৫৪ বছরেও হয়নি। সংস্কারটা ঠিক কোন জায়গায় কিভাবে হবে এখন পর্যন্ত তা পরিষ্কার নয়। একমাত্র সংবিধান নিয়ে সংস্কারের কিছু সুনির্দিষ্ট আলোচনা আমরা দেখতে পাই। এর বাইরে অন্য কোনো বিষয়ে সংস্কারের কোনো প্রকৃত উদ্যোগ আমরা দেখিনি। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে এক আলোচনা সভায় একথা বলেন অধ্যাপক আনু মোহাম্মদ। খাগড়াছড়িতে ৮ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে ও পাহাড়ের নারী নিপীড়নের বিরুদ্ধে মহাসমাবেশ করেছে যুগ্ম ছাত্র জনতা। সমাবেশে থেকে আগামীকাল শনিবার আবারও সকাল সন্ধ্যা সড়ক অবরোধের ঘোষণা দেওয়া হয়। শুক্রবার বেলা 11:30টার দিকে যুগ্ম ছাত্র জনতার ব্যানারে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চেঙ্গি স্কোয়ারে গিয়ে বিক্ষোভ সমাবেশ করে। এ সময় যুগ্ম ছাত্র জনতার প্রতিনিধি কৃপায়ন ত্রিপুরা, কবিতা চাকমা, আকাশ ত্রিপুরা, মার্মা ও উক্কনু মার্মা বক্তব্য রাখেন। ক্রমবর্ধমান শ্রমশক্তির চাহিদা মেটাতে বাংলাদেশ থেকে দক্ষ ও অদক্ষ কর্মী নিয়োগের ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেছে আলবেনিয়া। বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেন আলবেনিয়ার প্রেসিডেন্ট বাজরাম বেগাজ। প্রেসিডেন্ট বেগাজ বলেন, আমাদের দেশে শ্রমশক্তির প্রয়োজন। ইতিমধ্যে বেশ কয়েকটি আলবেনীয় কোম্পানি বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের আবেদন করেছে। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া নতুন জামে মসজিদের টাকা আত্মসাৎ করার প্রতিবাদে আওয়ামী লীগ নেতা শামসুল ইসলাম রাজার বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকার মুসল্লি ও সর্বস্তরের জনগণ। শুক্রবার বিকেলে মসজিদ প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২০২২ সালে দলীয় প্রভাব খাটিয়ে শামসুল ইসলাম রাজা মসজিদের মুতাওয়াল্লির দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্বকালীন সময় তিনি মসজিদের তহবিল থেকে ৭ লাখ টাকা নিজের কাছে রেখে দেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই টাকা ফেরত না দিয়েই যুক্তরাজ্যে পালিয়ে যান তিনি। গত ১ বছরে দেশে প্রায় ১২% সাইবার অপরাধ বেড়েছে। আর বিগত ৫ বছরে প্রায় ২ ভুক্তভোগী মানুষ বিভিন্ন প্ল্যাটফর্মে অভিযোগ করেছেন বলে এক জরিপে উঠে এসেছে। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি এক সভায় সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস নামের একটি সংগঠন এই জরিপের তথ্য প্রকাশ করেন। জরিপে উঠে আসে, ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে সংগঠিত অপরাধের শিকার ৮০%ই ১৮ থেকে ৩০ বছর বয়সী, আর ভুক্তভোগী ৬০%ই নারী। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক ও ধর্মীয় এজেন্ডা বাস্তবায়নেও সাইবার অপরাধ সংঘটিত হয়েছে। ভুক্তভোগীদের মাত্র ১২% অভিযোগ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ১ অক্টোবর ২০২৫ থেকে যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া ব্র্যান্ডেড ও পেটেন্টকৃত ওষুধের উপর ১০০% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। শুক্রবার এনডিটিভির এক প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্পের এই সিদ্ধান্তে ভারতীয় ওষুধ খাতে বড় ধরনের ধাক্কার আশঙ্কা তৈরি হয়েছে, কারণ যুক্তরাষ্ট্র হল ভারতের ওষুধ রপ্তানির সবচেয়ে বড় বাজার। টাইফুনের পর বন্যার পানি সরে গেলেও বিশাল এলাকা কানায় ঢেকে আছে। এতে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। স্থানীয়দের জীবনযাত্রাও নেমে এসেছে দুর্ভোগ। তাইওয়ানের পূর্ব উপকূলে সুপার টাইফুন রাগাসার তাণ্ডবে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১৫ জন দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৭ জন। শুক্রবারও উদ্ধারকর্মীরা হাঁটু ও কোমর সমান ঘন কাদার মধ্যে নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গত মঙ্গলবার টাইফুনের সময় হুয়ালিয়েন কাউন্টিতে পাহাড়ি এলাকায় তৈরি হওয়া একটি প্রতিবন্ধক হ্রদ টানা বৃষ্টিতে উপচে পড়ে। মুহূর্তেই পানির সঙ্গে নেমে আসে ঘন কাদার দেয়াল, যা গুয়াংফু শহরকে গ্রাস করে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন মঞ্চে প্রবেশ করেন, তখন বহু কূটনৈতিক দ্রুত আসন ছেড়ে বেরিয়ে যান। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঞ্চে উঠতেই শতাধিক কূটনৈতিক বিক্ষোভ স্বরূপ সভাকক্ষ ত্যাগ করেন। গাজায় গণহত্যা চালানো এবং মধ্যপ্রাচ্যের একাধিক দেশে হামলার প্রতিবাদে এ ওয়াকআউট সংঘটিত হয়। শুক্রবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য টাইমস অফ ইসরায়েল ও মিডল ইস্ট আই। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।